তীব্র গরমেও বরিশাল, জামালপুর সহ কিছু জেলায় মাধ্যমিকের ক্লাস, স্কুল বন্ধে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে ধোঁয়াশা। ব্যবধানে 4 জেলায় হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি রেকর্ড। পাবনার রূপপুর থেকে বগুড়া পর্যন্ত 400 কেভি সঞ্চালন পরীক্ষামূলক চালু। দুর্ঘটনা এড়াতে লাইন থেকে দূরে থাকার পরামর্শ। এবং আটক শ্রমিকদের মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে রাঙামাটি খাগড়াছড়ি রুটে পরিবহন ধর্মঘট। হঠাৎ ঘোষণায় যাত্রীদের দুর্ভোগ। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি তাসনিমে জান্নাত। অর্থে শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। হাইকোর্টের নির্দেশ না মেনেই বরিশাল, জামালপুর সহ কয়েকটি জেলায় মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখেছে কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে স্কুল খোলা রাখার দাবি তাদের। সকালে জামালপুরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়। তীব্র গরম আর লোডশেডিং এর কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের। দুপুরের রোদে বাড়ি ফেরার সময় ভোগান্তি বাড়ে। বরিশালেও মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন বিদ্যালয় খোলা ছিল, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানেই বেলা 11টার আগে ছুটি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। তীব্র গরমে ক্লাস বন্ধ রাখার দাবি জানায় শিক্ষার্থীরা। গরমে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আর এর মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, পড়ালেখা করতে খুব অসুবিধা হচ্ছে। বন্ধ দিলে ভালো হয়, আর এই গরমে অনেক কষ্ট স্কুল করতে। শিক্ষার্থীদের কিছু সমস্যা হচ্ছে, আর উপস্থিতি তুলনামূলকভাবে একটু কম। বিশেষ করে লেজারের পর আমাদের ছাত্রছাত্রীগুলো ধরে রাখাটা খুব কষ্ট হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, স্কুল খোলা রাখার বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, আর এই বিষয়ে আসলে শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া কি? দেখুন, শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছে তারা রয়েছে যন্ত্রণায়। করোনাকালে একবার যেমনটা হয়েছিল, এই বন্ধ এই খোলা এই খোলা এই বন্ধ, তো এখন এই মানে বরিশালের অবস্থা অনেকটাও সেরকম স্কুলের ক্ষেত্রে। বরিশালে যেটি আমি দেখেছি আজকে, সেটি হচ্ছে যে না মানা হয়েছে সরকারি নির্দেশ, না মানা হয়েছে হাইকোর্টের নির্দেশ। সরকারি নির্দেশ কিভাবে মানা হয়নি? বলা হয়েছে যে প্রাইমারি স্কুল বন্ধ থাকবে। বরিশালে 1500-এর মতো রয়েছে মাধ্যমিক স্কুল, যার সাথে সংযুক্ত রয়েছে প্রাইমারি স্কুলগুলো। তো এখানকার যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, এই যে হাই স্কুলের সাথে একটিতেও কেউ বন্ধ দেয়নি। জিজ্ঞেস করা হয়েছে বরিশালে এইটাতে অথরিটি রয়েছে শিক্ষা বিভাগ, তাদেরকে জিজ্ঞেস, তারা বলেছে যে দেখুন, এইটা তো সুস্পষ্ট কোনো ঘোষণা নেই, তবে তাদের উচিত ছিল এটা মানা। আমরা দেখছি তাদের সাথে কথা বলে প্রাইমারিটাকে ছুটি দেওয়া যায় কিনা। এখন আসে হাইকোর্টের নির্দেশনা ছিল স্কুল বন্ধ কেন রাখে। এরা যেটি বলেছে যে দেখুন, হাইকোর্টের নির্দেশনা মন্ত্রণালয় যাবে, মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হবে, চিঠি ইস্যু হলে আমরা সেটা জারি করবো এবং পরবর্তীতে সেটা ফলো হয়েছে কিনা তা দেখবো। আমাদের এমন কোনো চিঠি আসেনি। তাদের কাছে যে চিঠি এসছে সেটি হলো উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং বরিশাল বিভাগের মাত্র পটুয়াখালী জেলাটিকে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তো পটুয়াখালীর কথা তারা বলেছেন যে বিভাগীয় শিক্ষা কর্মকর্তা পটুয়াখালীতে সব স্কুলগুলো বন্ধ ছিল। এখন পটুয়াখালীর বাস্তবতা পটুয়াখালী বলতে পারবে। আমাদের এখানে যেটি হয়েছে যে স্কুলে গতকালকে 3 জন অসুস্থ হয়ে গেল, তাদেরকে জিজ্ঞেস করলাম যে হেডমাস্টারকে আজকে গিয়ে জিজ্ঞেস করলাম যে গতকালকে কোন কোন ক্লাসে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিল। তিনি বললেন খাতা দেখতে হবে। বললাম আজকে কতজন উপস্থিত আছে? বললেন খাতা দেখতে হবে। অর্থাৎ গতকালকের ঘটনার পর আজকে তারা যে প্রস্তুতি নিয়েছিলেন কিনা এটি ছিল আমার জানার বিষয়। কোনো প্রস্তুতি নেননি। আচ্ছা ঠিক আছে, স্কুল প্রস্তুতি নেয়নি, স্কুল প্রস্তুতি নিয়েছে কিনা এটি শিক্ষা বিভাগ থেকে কেউ তদারকি করেছে কিনা, না, তাও কেউ করেনি। এই অবস্থাগুলোর মধ্যে আসলে হজ বড় পরিস্থিতিতে বরিশালে এই গরমের মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে, আবার কোথাও থেমে যাচ্ছে। এই হচ্ছে এখানকার বাস্তবিকতা। জি, যেমনটা বলছেন সহকর্মী মুরাদ আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে।
দেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি রেকর্ড। এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে হিটস্ট্রোকে রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নাটোরে 5 জনের মৃত্যু হয়েছে। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মেহেরপুরের অব্যাহত তাপদাহে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিসের হিট অ্যালার্ট সতর্কতার মধ্যেও জীবিকার তাগিদে তপ্তরোদ উপেক্ষা করে কাজ করছে কৃষক, দিনমজুর ও শ্রমজীবী মানুষ। 3 সপ্তাহ ধরে চলমান তাপদাহে নষ্ট হচ্ছে ইরি, বোরো ধান, আম, লিচু ও শাকসবজি। ফরিদপুরে তীব্র গরমে একটু প্রশান্তি দিতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেছে জেলা পুলিশ। বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করে রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বিশেষ নামাজের আয়োজন করে পৌরসভা। এ বিষয়ে আরো জানাতে যশোর এবং চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে এই যশোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, আমরা যেমনটা জানি হিট অ্যালার্ট চলছে, যশোরে আসলে তাপমাত্রা আজকে কিরকম, সেখানে পরিস্থিতি কি জানাবেন, জনভোগান্তি নিয়ে জানাবেন এবং আবহাওয়ার পূর্বাভাস কি বলছেন? দেখুন, আমি আজকে সকাল থেকেই কিন্তু যশোরের বেশ কিছু এলাকা ঘুরেছি, বেশ কিছু বাজার ঘুরেছি, যে বাজারগুলো অন্যান্য সময়গুলোতে জনসমাগমে পরিপূর্ণ থাকতো। আমি সেই জায়গাগুলোতে দেখেছি কিন্তু এক প্রকার বিরান ভূমির মতো। হাতে গোনা 2-1টি দোকান হয়তো বা খোলা থেকেছে, কিন্তু সেখানে কোনো লোকজন কিন্তু তেমন দেখা যায় না, হয়তো বা দোকানেই বসে আছে। এমন পরিস্থিতি কিন্তু শহর এবং গ্রাম দুটি জায়গাতেই আমি দেখেছি। আর গত বছর পর্যন্ত যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। সেটি কিন্তু এই চলতি বছর এসে 3 দফায় ভেঙে আজকে যে তাপমাত্রা দাঁড়ালো 43.8, এটি কিন্তু এসে দাঁড়িয়েছে। এবং গতকালকেও কিন্তু এই রেকর্ড কিন্তু ব্রেক হয়েছিল। গতকালকে আমরা দেখেছিলাম যে 42.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যশোরের তাপমাত্রা উঠেছিল। টোটাল যে বিষয়টি এখন দেখছি যে মানুষজন আসলে একেবারেই নিতান্ত যদি তার প্রয়োজন না হয় তারা কিন্তু আসলে বাইরে বের হচ্ছেন না। হাসপাতালগুলোর অবস্থাও কিন্তু এখন এরকম একটি পর্যায়ে চলে গিয়েছে যে মানুষজন আসলে চিকিৎসা সেবা নিতে আসবেন, সেটিও কিন্তু আসছেন না, কারণ হাসপাতালে থাকার মতো কোনো জায়গা নেই। তারা আসছেন, প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন অথবা ডাক্তারের কাছ থেকে দীর্ঘমেয়াদী যে ব্যবস্থাপত্রগুলো আছে সেগুলো নিচ্ছেন, নেওয়ার পরেই কিন্তু তারা আসলে বাড়িতে চলে যাচ্ছেন। এবং শুধুমাত্র সিভিয়ার যারা মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে সেই সমস্ত রোগীরাই কেবলমাত্র হাসপাতালে ঠাঁই পাচ্ছে। সরকারি হাসপাতালে বাইরে এসে বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু আমি একই অবস্থা দেখেছি। অফিস আদালতের ক্ষেত্রেও কিন্তু উপস্থিতি একেবারেই কম। শুধুমাত্র যারা আসলে সরকারি কর্মকর্তা বা কর্মচারী যাদেরকে আসতেই হচ্ছে তারা আসছেন, কিন্তু বিপরীতে যে সেবা গ্রহীতা যারা থাকবেন তারা কিন্তু দেখেছি যে একেবারেই তারা আসলে আসছেন না। এমন একটি পরিস্থিতির ভেতরেই কিন্তু গত কয়েকদিন ধরে যশোর চলছে এবং এই তাপমাত্রা এখনো পর্যন্ত যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আরো কয়েকদিন থাকতে পারে। জিয়াউল হক, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু চুয়াডাঙ্গার খবর জানবো সহকর্মী মানিক আকবরের কাছ থেকে। মানিক, যেমনটি আমরা শুনছিলাম যে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এটা হচ্ছে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। চুয়াডাঙ্গার খবর একটু জানাবেন, যেহেতু এই তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে অনেক বেশি, হাসপাতালগুলোতে আসলে রোগীর চাপ কতটা? আপনি জানেন যে চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সৃষ্টির পর থেকে এত তাপমাত্রা এই প্রথম। চুয়াডাঙ্গায় 39 বছরের রেকর্ড চুয়াডাঙ্গার তাপমাত্রা, আজকের এই তাপমাত্রা। গতকাল আমরা যে তাপমাত্রাটি পেয়েছিলাম, গতকালের তাপমাত্রাটি ছিল আসলে সেটাও হচ্ছে 10 বছরের একটা নতুন রেকর্ড। তো এবছর রেকর্ডের পর রেকর্ড তৈরি হচ্ছে চুয়াডাঙ্গায়। ইতিমধ্যে নতুন 4টি রেকর্ড তৈরি করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া ক্ষেত্রে। তো আর মূল প্রেক্ষাপট যেটা, সেটা যদি আমরা বলি, সেটা হলো এপ্রিল মাসের আজকে 30 দিন, শেষ দিন। এপ্রিল মাসের 26 দিনই চুয়াডাঙ্গার উপর দিয়ে কখনো মৃদু, মাঝারি,
তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে এবং আজকে নিয়ে গত বেশ কিছুদিন ধরে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গা। আর এই অবস্থার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছে। মানুষ কিন্তু স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। যারা খুব জরুরি প্রয়োজন তারা বাইরে আসছেন, যদিও তারপরেও তারা খুব স্বল্প সময়ে চেষ্টা করছেন তাদের কাজটি শেষ করে নিরাপদ আশ্রয়ে যেতে। কেউ কেউ কোনো গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে যারা ভ্যান রিক্সা চালান তারা চেষ্টা করছেন দ্রুত একটা নিরাপদ আশ্রয়ে যেতে। আর এই অবস্থা এইভাবেই কাজ করতে গিয়ে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, সব ধরনের রোগীর চাপ। তো সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন এই অবস্থায় একটু সতর্ক থাকতে হবে। জি, অবশ্যই আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা এবং যশোর থেকে। টানা অনাবৃষ্টি আর তাপপ্রবাহে পড়ছে উত্তরের চা বাগান। ঝলসে যাচ্ছে চা গাছ, কুকড়ে যাচ্ছে গাছের কুড়ি ও কচি পাতা। সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। চাহিদা মতো পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি চা কারখানা। এতে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। টানা খরায় ক্ষতির মুখে দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের ক্ষুদ্র চা বাগান মালিকরা। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস হলেও বর্তমানে পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। খরার কারণে চায়ের কচি পাতা ও কুড়ি কুকড়ে যাচ্ছে। চা গাছে লাল মাকড়সা, লুপার সহ পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। সেচ দিয়েও গাছ সতেজ হচ্ছে না। প্রতিদিন দেয় পানি, কিন্তু ওই পানি কাজ হয় না, পোকামাকড় আক্রমণ বেশি করে। চায়ের গাছ মরে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে, প্রচণ্ড খরার কারণে পাতা ঝিমড়ে যাচ্ছে, পোকামাকড়ের আক্রমণ বাড়ে যাচ্ছে। পর্যাপ্ত পাতার অভাবে এরই মাঝে বিভিন্ন কারখানায় বন্ধ হয়ে গেছে চা উৎপাদন। মার্চ মাসে মূলত আমাদের ফ্যাক্টরির চা পাতা ক্রয় শুরু হয়। এবছর আমরা ফ্যাক্টরি খুব বেশি দিন চালাতে পারিনি অতিরিক্ত খরার জন্য। তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের হয়তোবা লক্ষ্যমাত্রায় আমরা এবার পৌঁছাতে পারবো না। এই বছর নর্মালি এই সময় বৃষ্টি হয়, এবছর এখনও বৃষ্টি নেই। গত মৌসুমে পঞ্চগড়ে প্রায় ১২,০০০ হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ ১,৭৯,২৩০ কেজি চা উৎপাদন হয়। কিন্তু বৃষ্টির অভাবে এবার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তীব্র খরার কারণে, পোকামাকড়ের প্রাদুর্ভাবের কারণে এবং পরিচর্যার অভাবের কারণে সেটি ব্যাহত হচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে অন্যান্য বছরের এই সময়গুলিতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেটি এই বছর হবে না। পঞ্চগড়ে ২৮টি চা কারখানা চালু আছে। উত্তোলনযোগ্য পাতার অভাবে আমাদের প্রায় অর্ধেক কারখানা এখন বন্ধ আছে। চলতি মৌসুমে পঞ্চগড়ে ২ কোটি কেজি চা উৎপাদনের আশা করেছিল চা বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৪ শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি রুটে পরিবহন ধর্মঘট চলছে। সোমবার রাতে হঠাৎ ধর্মঘটের ডাকে পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস না পেয়ে সকাল থেকে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। শ্রমিকদের মুক্তি না দিলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা নেতাদের। ঈদের পর থেকে প্রায় বেকার রহিমা, কুলসুম ও সুফিয়া কাজের সন্ধানে রাউজানে যেতে অক্সিজেন বাস স্ট্যান্ডে যান মঙ্গলবার ভোরে। দীর্ঘ সময়ের পর তারা জানতে পারেন পরিবহন ধর্মঘট চলছে। হতাশ হয়ে দুর্দশার কথা তুলে ধরেন তারা। ঈদ গেছে পর্যন্ত কাজও করতে পারতেছি না, যাও আজকে এসেছি তাও গাড়ির জন্য যাইতে পারতেছি না। গড়িয়ে যাবো কাজে, কাজ করে ৩০০ টাকা আনি ভাত খাই, আঙ্গো বেশি কষ্ট। হঠাৎ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রুটের হাজারো যাত্রী। বিকল্প পথে যেতে গিয়ে খরচ হয় কয়েক গুণ টাকা। সময় মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে পড়েন দুশ্চিন্তায়। আগে একটা গাড়িতে চলে যেতে পারতাম, এখান থেকে গড়ে চলে যেতে পারতাম ৫০ টাকা দিয়ে। এখন আমাদের ৩টা গাড়ি ৩ গুণ বাড়াবাড়ি গেছে, ১৫০ টাকার উপরে পড়ে। সকাল থেকে ধর্মঘট চলতেছে, আমাদের সাধারণ পাবলিকের কষ্ট হইতেছে, কারণ মানুষ যাইতে পারতেছে না। কেউ জরুরি চাকরি আছে, কেউ ব্যবসা বাণিজ্য আছে, কাজ তো করতেছে না, যাইতে পারতেছে না। রোববার অক্সিজেন মোড়ে বিআরটিসি ও বেসরকারি পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি ঘটে। এ সময় পুলিশ ৪ শ্রমিককে আটক করে। পরে তাদের অন্য মামলায় গ্রেফতার দেখালে ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিক ইউনিয়ন। আমাদেরকে একটা মামলা দিয়েছে 151 মামলা, ওই মামলাটা আমরা জামিন করছি। জামিন করার পর আরো 2টা মামলা দিয়ে দিয়েছে বিআরটিসি। যতক্ষণ আমাদের সাধারণ ড্রাইভারদেরকে আমাদেরকে ছাড়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ থাকবে। বাস চলাচল না করায় বিকল্প পথে সিএনজি ও মাইক্রোবাসে করে গন্তব্যে যেতে বাধ্য হন যাত্রীরা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে আছেন সহকর্মী সমীর মল্লিক। ধর্মঘটের কি প্রভাব পড়েছে জানাবেন? হঠাৎ এই ধর্মঘটের ডাকে আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? দেখুন, পরিবহন শ্রমিকদের যে ডাকা ধর্মঘট, এর কারণে কিন্তু খাগড়াছড়িতে থেকে চট্টগ্রামগামী এবং খাগড়াছড়ি থেকে রাঙামাটি এই দুইটি সড়কে কিন্তু যান চলাচল গতকাল বিকেল 4টার পর থেকে কিন্তু এখানকার যারা পরিবহন সাথে জড়িত আছে তারা কিন্তু বন্ধ রেখেছে। বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আপনারা প্রতিবেদনের যে বিষয় দেখছেন, শ্রমিকদের আসলে জামিন না হওয়ার কারণে বা তাদের মামলা প্রত্যাহারের যে দাবি সেটি পূরণ না হওয়ায় কিন্তু এই ধর্মঘটটি চালু তারা করছে এবং এর কারণে আমরা দেখছি যে আসলে প্রতিদিন খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে 45টি গাড়ি যায় এবং পরিবহনের বাস রয়েছে, লোকাল বাস রয়েছে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে দূরত্ব 120 কিলোমিটার। এখানে কিন্তু একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই বাস সার্ভিস, এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। যেই ধর্মঘটের কারণে আসলে যারা শুধু চট্টগ্রাম যাবে তারাই যে ভোগান্তিতে পড়েছে তা নয়, এর মধ্যে যারা মাটিরাঙ্গা, মানিকছড়ি বা গুইমারা এই সড়কে যারা চলাচল করবে তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছে। একই সাথে খাগড়াছড়ি থেকে রাঙামাটির যে দূরত্ব প্রায় 80 কিলোমিটার মতো, সেখানে প্রতিদিন 18টি বাস চলাচল করে। সেই রোডেও কিন্তু যাত্রীরা তারা ভোগান্তিতে পড়েছে। এখানে শুধু যাত্রীরা ভোগান্তিতে পড়েছে না, আপনি জানেন খাগড়াছড়ি একটি পর্যটন শহর হওয়ার কারণে অনেক পর্যটক কিন্তু এই পরিবহন ধর্মঘটের কারণে তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছে। তাদের যে নির্দিষ্ট যে ভ্রমণ সূচি ছিল সেটাও কিন্তু অনেকটা বদলে গেছে। বিশেষ করে পরিবহন ধর্মঘটের কারণে তাদের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের যে যাতায়াত সেটাও কিন্তু একরকম তারা বাতিল করতে বাধ্য হয়েছে। বিশেষ করে এই গরমের কারণে অনেকে কিন্তু এই যে পরিবহন ধর্মঘট সেই বিষয়ে কিন্তু আগে থেকে তারা জানতো না, যে কারণে অনেকে কাউন্টারে এসে বাস না পেয়ে কিন্তু ফিরে গেছে এবং অনেকে বিকল্প যে পথ আছে বিশেষ করে রাঙামাটি এবং চট্টগ্রাম যাওয়ার জন্য সেই বিকল্প কোনো পরিবহন না পেয়ে কিন্তু ভোগান্তিতে পড়েছে। এবং এই বিষয়টা নিয়ে আমি শান্তি পরিবহনে যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে এই অনির্দিষ্টকালে যে সড়ক যে পরিবহন ধর্মঘট চলছে এটা যদি নিরসন না হয় তারা কিন্তু বাস চলাচল বন্ধ রাখবে। এই ছিল সড়ক পরিবহনে যে ধর্মঘট চলছে সেটা নিয়ে সব শেষ খবর। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া উপকেন্দ্র পর্যন্ত 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পিজিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ দিনভর নতুন লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে। তবে কতক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা হবে তা সুস্পষ্টভাবে বলা হয়নি। উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত হওয়া বা যে কোনো দুর্ঘটনা এড়াতে নতুন সঞ্চালন লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নাটোরের বড়াইগ্রাম, গুরুদাসপুর ও সিংড়া, বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু এবং পাবনার ঈশ্বরদী উপজেলা এই নির্দেশনার আওতায় থাকবে। শরীয়তপুর সদরের ডোমসার এলাকায় সৎ বাবার নির্যাতনে 2.5 বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু রাবেয়া আক্তারের। পরে অভিযুক্ত মঞ্জুরুল আলমকে আটক করে পুলিশ। পুলিশ জানায় 17 দিন আগে রুনা আক্তার ও মঞ্জুরুল আলম পালিয়ে বিয়ে করে। এরপর থেকে নানা সময় শিশু রাবেয়াকে নির্যাতন করে আসছিল মঞ্জুরুল। সোমবার সকালে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেলেই মৃত্যু হয় শিশুটির। অভিযোগ প্রক্রিয়াধীন আছে। আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই শিশুটির সৎ পিতা তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি। উপজেলা নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত বা সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে মাদারীপুরে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশই যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে র্যাব, বিজিবি, আনসার বাহিনীও কাজ করে। এদিকে কুমিল্লায় মত বিনিময় সভায় আরেক নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে ভোট বাতিল করারও ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা মোটেই ডিজায়ার করি না, তারপর যদি ঘটে তাহলে সেখানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের তো প্রথমেই বলা আছে যে কেউই কিন্তু সেটা আগেই করেন, নির্বাচনের দিনই করেন আর নির্বাচনের পরেই করেন, কোনো অন্যায় কাজ করে পার পাবেন না আপনি যেই হন। কঠোর নজরদারিতে রাখছি এবং সেক্ষেত্রে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা নির্বাচন স্থগিত করা, বন্ধ করে দেওয়া অথবা প্রার্থিতা বাতিল করা বা এই ধরনের যদি বড় ধরনের কোনো ব্যত্যয় বা প্রভাব সৃষ্টি করে।
সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রার বন্দরের পথে রয়েছে। চুনাপাথর বোঝাই শেষে মঙ্গলবার ভোর 5টায় বিনা সাকার বন্দর ছেড়ে আসে জাহাজটি। জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জানিয়েছেন, সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত 8টায় ফুজায়রার বন্দরে নোঙর করবে। সেখানে জ্বালানি ও প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ শেষে বুধবার চট্টগ্রামের পথে যাত্রা করবে। আগামী 13 মে বিকেলে এমভি আবদুল্লাহ কুতুবদিয়া গভীর সমুদ্র বন্দরে নোঙর করতে পারে। একই তথ্য দিয়েছেন জাহাজ মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং এর প্রধান নির্বাহী মেহরুল করিম। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার 8 দিন পর 21 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। ফুজায়রাতে তেল নিয়ে অ্যাঙ্গর থেকে তেল নিয়ে ডাইরেক্ট চট্টগ্রাম, 13 তারিখ ইনশাল্লাহ আমরা বিকেলে কুতুবদিয়া। মধুখালীতে 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 11 দিনেও গ্রেফতার হয়নি ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত বিশ্বাস। এলাকায় মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। হত্যার ঘটনায় 3টি মামলায় মোট 13 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি জেলা প্রশাসনের কমিটি। মধুখালীর ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পরিবেশ এখনো থমথমে। র্যাব বিজিবি প্রত্যাহার হলেও বিভিন্ন মোড়ে আছে অতিরিক্ত পুলিশ। 18 এপ্রিল 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা। মারধরের ঘটনায় আহত আরও 5 শ্রমিক চিকিৎসাধীন। ঘটনার 2 দিন পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন ও সদস্য অজিত বিশ্বাসও শ্রমিকদের মারধর করেন। তবে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনের লোককে বন্ধু ছাড় দেওয়া হয় না, তখন একটা জনগণকে কেমনে ছাড় দেবে? এই খুনি তপনের আন্ডারে এই ডুমাইন ইউনিয়ন চলে। তাৎক্ষণিক যে পদক্ষেপগুলো গ্রহণ করছে আমরা তাতে প্রশাসনের প্রতি আমরা খুশি। আর জনগণ যে এটা তদন্ত করে অবশ্যই বেরিয়ে আসবে কারা এর সাথে জড়িত। জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রশাসন বলছে, শ্রমিক হত্যার ঘটনায় মোট 3টি মামলায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান তপন ও সদস্য অজিতকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। বেআইনি কর্মকাণ্ড সে প্রতিনিয়ত করে যাচ্ছিল এবং আমাদের যখনই নলেজে আসে আমরা চেষ্টা করছি তাকে সতর্ক করার জন্য এবং এই ধরনের তার বিরুদ্ধে আরো কিছু কার্যক্রম এখনো চলমান আছে এবং আমরা এখন আমাদের পর্যায়ে যেটা আছে আমরা খুব তাড়াতাড়ি আবার পুনরায় তাকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সরকারের আশ্রয়ণ প্রকল্পে বাধা ও ইউএনওকে মারধরের মামলায় 2023 সালে 4 মে ডুমাইন ইউপি চেয়ারম্যান তপনকে বরখাস্ত করে জেলে পাঠানো হয়। পরে হাইকোর্টের আদেশে পদ ফিরে পান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জ, সিলেট, রাজবাড়ী ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, সকালে মাছবাহী একটি পিকআপ হবিগঞ্জের বাহুবল থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলি এলাকায় বিপরীত দিক থেকে আসে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক হৃদয় মিয়া ও সহকারী রিপন মিয়া মারা যান। এদিকে সিলেট সদরে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী তুহিন মিয়া ও তার স্ত্রী সালেতুন নেসা মারা গেছেন। আহত আরও 2 জনকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজবাড়ীতে ট্রাক কাভার্ড ভ্যান সংঘর্ষে 1 জন ও মুন্সিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাতক্ষীরার পাটকেল ঘাটা থেকে 4.25 কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ করেছে পুলিশ। এ সময় 200 গ্রাম গাঁজা সহ আটক করা হয় মাদক কারবারি সাইফুল ইসলামকে। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানিয়েছেন, গোপন খবরে কুমিরা বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে আসা একটি ইজি বাইক আটক করে তল্লাশি চালিয়ে 4 বোতল এলএসডি মাদক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 4 কোটি 16 লাখ টাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আটক এলএসডির সবচেয়ে বড় চালান এটি। ইজি বাইকটি রাস্তার ধারে রেখে একটা লোক পালিয়ে যেতে দেখে, তখন আমার পুলিশ তাকে দাবড় দিয়ে ধরার পরে তার হেফাজত থেকে একটা শপিং ব্যাগের রক্ষিত 4 বোতল আপনার ভারতীয় এলএসডি, যেটা আসলে খুব ভয়ঙ্কর মাদক, সেটা উদ্ধার করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নৌকা জাল মেরামত শেষে এখন নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত লক্ষ্মীপুর, ভোলা, চাঁদপুর ও শরীয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ।
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। দীর্ঘদিন অলস সময় কাটানোর পর এখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল, নৌকা সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত চাঁদপুরের প্রায় 50,000 জেলে। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত মাছ ধরার আশা তাদের। অভিযান অন্য বছরের থেকে অভিযান এবার খুব কঠোরভাবেই দিছে, যার কারণ আর জাইলারও মোটামুটি মাইনাসিনে চলছে। যার ইঞ্জিন টিঞ্জিন মেরামত করতে মালামাল দিতে প্রায় 20,000 টাকার মতো গেছে, 20-25,000 টাকা গেছে। জাল মাল তৈরি করতে আরো 30,000 গেছে। ওই জন্য ফলে দিয়ে আমরা চালাইতে পারি, আশা করা যাইতে আছে যে আমরা কিছু মাছ ধইরা দানা ফানা ক্লিয়ার করতে পারতে পারি। মাছ ধরা বন্ধ ছিল ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তমের 100 কিলোমিটার এবং মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটারের দুটি অভয়াশ্রমে। আমরা অভিযান পালন করছি, বাড়িতে ছিলাম, এখন অভিযান শেষ। নার কাজ করছি, জালের কাজ করছি, এখন সবকিছু লইয়া গুছিয়ে গেছে, ইনশাল্লাহ নদীতে নামবো। এই অভিযানের কারণে আমরা খুব কষ্টে চলছি, ছেলে সন্তান লইয়া বা সমিতি আছে, দানা ফানা দিতে মানুষের খুব কষ্ট হয়েছে, আমরা নদীতে যাইতে পারি নাই। অভিযান সফলের দাবি করে মৎস্য কর্মকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে। উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা এবার করেছি 28,000 মেট্রিক টন। তা আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 25,000 মেট্রিক টনের মতো আমরা মাছ গত বছর আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। তুলনায় যে আমাদের যে মাছের যে উৎপাদন ছিল সারা দেশে, এইবারও মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত শরীয়তপুর, বরিশাল ও পটুয়াখালীর জেলেরা। আশা কাঙ্ক্ষিত মাছ ধরে পরিবারের অভাব অনটন দূর করা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে আগুনে পুড়েছে 5টি দোকান। গতরাতে মানিকছড়ির গাড়িটানা বাজারে তেল ও গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত। পুলিশ জানায়, তেল ও গ্যাসের দোকান থেকে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের বেশ কয়েকটি দোকানে। পরে লক্ষ্মীছড়ি ও ফটিকছড়ি থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 5টি দোকানের প্রায় 25 লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।